Good morning, my dear friends. Today I am going to discuss on non-cooperation movement by Gandhiji in 1920. আজকে আমি তোমাদের সামনে উপস্থাপিত করব গান্ধীজি পরিচালিত অহিংস অসহযোগ আন্দোলন। It is also known to us non-violence, non-cooperation movement. আরো অহিংস অসহযোগ আন্দোলন হিসেবে আমাদের কাছে পরিচিত। As you know that Gandhian movement was started 1917 by the Champaran Satyagraha and then Kheda Satyagraha and then Ahmedabad Satyagraha and then Rowlatt Satyagraha and then Khilafat movement, and now jointly Khilafat and non-cooperation movement by Gandhiji. অর্থাৎ গান্ধীবাদী আন্দোলনের সূত্রপাত ঘটেছিল 1917-তে চম্পারণ সত্যাগ্রহ দিয়ে। চম্পারণ সত্যাগ্রহের পর খেদা সত্যাগ্রহ, আহমেদাবাদ সত্যাগ্রহ, রাওলাট সত্যাগ্রহ এবং খিলাফত আন্দোলন এবং সর্ববৃহৎ ও সর্বভারতীয় গণ আন্দোলন হিসেবে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সমধিক পরিচিত খিলাফত ও অসহযোগ আন্দোলন যৌথভাবে পরিচালিত হয়েছিল গান্ধীজির নেতৃত্বে, যা আমরা গান্ধীজির অসহযোগ আন্দোলনে দেখতে পাই। এখন এই অসহযোগ আন্দোলন কেন না ব্রিটিশ সরকারকে বা ব্রিটিশ শাসনকে কোনো রকম ভাবে কোনো দিক থেকে সহযোগিতা না করা, না প্রশাসনিক, না শিক্ষাগত, না অর্থনৈতিক, না সামাজিক, অর্থাৎ সব দিক থেকেই অসহযোগিতা করাই ছিল এই আন্দোলনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য। তাই এই আন্দোলন নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন নামে পরিচিত। It is very essential to know why non-cooperation movement. কেন এই অসহযোগ আন্দোলন বা অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট জানার দরকার, বা what was the background of non-cooperation movement, বা in which circumstances non-cooperation movement was started by the Gandhiji. As you know that Hunter Commission report after the Jallianwala Bagh massacre was published, and the commission justify in favor General Dyer action. As I mentioned before my class, that the Jallianwala Bagh massacre was conducted or ordered by Michael General Dyer, and many people, men, women and children, were killed by this massacre. And Gandhiji, against this Jallianwala Bagh massacre, called Rowlatt Satyagraha movement, and he surrendered his title Kaiser-i-Hind to protest against the Jallianwala Bagh massacre, which was inhuman, drastical measures by the Michael General Dyer. Rabindranath also surrendered his title, knighthood, and big protest was took place during this period,
অর্থাৎ একথা সত্য যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর যে হান্টার কমিশন নিয়োগ হয়েছিল, যে নিরীহ নিরপরাধ মানুষকে নির্বিচারে গুলি চালিয়ে মাইকেল জেনারেল ডায়ারের নির্দেশে হত্যা করা হয়েছিল, তার প্রতিবাদে দেশ জুড়ে হরতাল থেকে শুরু করে ধর্মঘট বা প্রতিবাদ বা সত্যাগ্রহ লক্ষ্য করা গিয়েছিল গান্ধীজির নেতৃত্বে, এবং যার পরিণতি হিসেবে হান্টার কমিশন নিয়োগ করা হয়েছিল 1919-এ। এবং সেই মতো হান্টার কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়, যেখানে মাইকেল জেনারেল ডায়ারের কাজকে যুক্তিসঙ্গত বলে অভিহিত করা হয়। And Gandhi condemned the Hunter Commission report as an official whitewash. বলছে এটা হচ্ছে অফিসিয়াল whitewash, and also became convinced that the present representatives of the empire had become dishonest and unscrupulous. তিনি এটাকে অফিসিয়াল হোয়াইট ওয়াশ হিসেবে দেখানোর চেষ্টা করেছেন এবং বলছেন যে বর্তমান যে সাম্রাজ্যের প্রতিনিধিরা আছেন তারা কিন্তু অসৎ এবং অনৈতিক হয়ে উঠেছেন। And Amalesh Tripathi mentioned that Gandhiji said they have no real regard for the wishes of the people of India, and they count Indian honor as a little consequence. I can no longer retain affection for a government so heavily manned as it is nowadays. আমলেশ ত্রিপাঠী তার গ্রন্থে উল্লেখ করেছেন, গান্ধীজি বলছেন এদের কোন রকম মানসিকতা বা ইচ্ছা নেই ভারতীয়দের ভালো করার। তারা কেবলমাত্র ভারতীয়দের কাছে সম্মান চায়, এবং আমি কোনো মতেই এই ব্যবস্থা মেনে নিতে পারি না, বা এই সরকারকে দীর্ঘস্থায়ী রাখাটা যুক্তিসঙ্গত হবে না। এই সরকারের বিতরণ বা অবসান চাই। He suggested total non-cooperation with the ruler with the intention so far to paralyze the government as to compel justice from it. তিনি সাজেস্ট করলেন যে এই সরকারকে সব রকম ভাবে অসহযোগিতা করা এবং এই সরকারকে খুব তাড়াতাড়ি প্যারালাইজ করে দিতে হবে ন্যায় বিচার পাওয়ার জন্য। অর্থাৎ এই সরকারের অবসান চাই, বা এই সরকারকে একেবারে অকার্যকারী করে তুলতে হবে কোন রকম সহযোগিতা না করে, তবে যদি ন্যায় বিচার পাওয়া যায়। Voice of Tilak for Swaraj was deeply mourned the Indian. 1919-এ তিলকের মৃত্যু হয়েছিল আমরা জানি, এবং তিলকের যে স্বরাজ দাবি, স্বরাজ ইজ মাই বার্থ রাইট, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই ধ্বনি ভারতীয়দের মধ্যে প্রতিধ্বনিত হয়েছিল। তাই অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে গান্ধীজি ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা চাহিদা পূরণের চেষ্টা করেছিলেন। কোন ঐতিহাসিক দেখানোর চেষ্টা করেছেন, বিশেষ করে বিপিনচন্দ্র, সুমিত সরকার, এরা দেখানোর চেষ্টা করেছেন যে রাওলাট সত্যাগ্রহ ব্যর্থ হওয়ার পর গান্ধীজির যে সর্বভারতীয় একটা ভাবমূর্তি গড়ে উঠেছিল, এবং ভারতের জাতীয় কংগ্রেসে তার যে নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল, সেটাকে সর্বভারতীয় চরিত্র দান করার জন্য একটি সর্ববৃহৎ গণ আন্দোলনের প্রয়োজন ছিল। এই নন কোঅপারেশন বা অসহযোগ আন্দোলন সেই সর্ববৃহৎ গণ আন্দোলন, যা দিয়ে অবিসংবাদিত গান্ধীজির ক্যারিশমা প্রতিফলিত হয়েছিল অহিংস অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে। অর্থাৎ অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট হিসেবে আমরা দেখি, যদি হান্টার কমিশন রিপোর্ট, যে রিপোর্টকে আনজাস্টিফাই বলা হয়েছিল, কারণ এই রিপোর্ট হোয়াইট ওয়াশ ছাড়া আর কিছু নয়। আর এই রিপোর্ট যে ভারতীয়দের প্রতি চরম অবমাননাকর এবং আনজাস্টিফাইড, এবং এই সাম্রাজ্যিক
বা ঔপনিবেশিক শাসকরা যে দিনে দিনে অসৎ এবং অনৈতিক হয়ে উঠেছে, তার প্রতিবাদে এই সরকারকে প্যারালাইজ করে তোলার জন্য বা এই সরকারকে জাস্টিস বা ন্যায়সঙ্গত প্রতিষ্ঠার জন্য অসহযোগিতা বা সব রকম সহযোগিতা বন্ধ করে এই ব্রিটিশ উৎখাত করতে হবে ব্রিটিশদের, এবং তিলকের স্বরাজের দাবি প্রতিষ্ঠিত করার জন্য একটা সুযোগ এসেছিল। এবং খিলাফত আন্দোলনকে সমর্থন জানিয়ে খিলাফত এবং অসহযোগ আন্দোলন মিলিতভাবে একটা সর্বভারতীয় আন্দোলন গড়ে তোলার প্রেক্ষাপট তৈরি হয়েছিল, যা গান্ধীজি কাজে লাগিয়েছিলেন। গান্ধীজি খিলাফত আন্দোলনকে এই কারণেই সমর্থন জানিয়েছিলেন যে খিলাফত সমস্যার সমাধানের মধ্য দিয়ে স্বরাজ লাভ সম্ভব। তাই তিনি এই অসহযোগ আন্দোলনকে খিলাফত আন্দোলনের সঙ্গে সংযুক্তি ঘটিয়েছিলেন এবং খিলাফত আন্দোলনকে সমর্থন জানিয়ে হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠার একটা চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, যা থেকে সর্বভারতীয় আন্দোলনের ক্ষেত্রে বা গণ আন্দোলনের ক্ষেত্রে সার্বিক সমর্থন লাভ করা যায়, হিন্দু মুসলিম নির্বিশেষে সবার সমর্থন লাভ করা যায়। তার জন্য কিন্তু গান্ধীজি খিলাফত আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন এবং খিলাফত আন্দোলনের সাথে কংগ্রেসের সংযুক্তি ঘটিয়েছিলেন। ঠিক সেই কারণেই খিলাফত আন্দোলনের সাথে অসহযোগ আন্দোলনের সংযুক্তি ঘটেছিল এবং সর্ববৃহৎ এবং সর্বভারতীয় গণ আন্দোলন হিসেবে অসহযোগ আন্দোলনের আত্মপ্রকাশ ঘটেছিল। M.A. Jinnah's speech and writing mentioned that if the acts of the Punjab government be an insufferable wrong, it is clear that we must refuse to submit to this official violence. If we are worthy to call ourselves a nation, we must refuse to afford the government by withdrawing cooperation from it. মোহাম্মদ আলী জিন্নাহ তার বিখ্যাত গ্রন্থ স্পিচ অ্যান্ড রাইটিং ভলিউম 1-এ দেখানোর চেষ্টা করেছেন যে পাঞ্জাবের ঘটনা যদি মিথ্যে হয় এবং এটাকে যদি অসহনীয় বলে মনে হয় এবং এটাও যদি সত্য যে অফিসিয়াল যে ভায়োলেন্স সেগুলোকে সাবমিট করতে হবে, রিফিউজ করা হয়, এবং এটাও সত্য আমরা যদি নিজেদেরকে এক জাতি বলে মনে করি, তাহলে এই সরকারের উৎখাত দরকার। সব রকম সহযোগিতা থেকে এই সরকারকে দূরে সরিয়ে রাখা দরকার। অর্থাৎ এই সরকারের সঙ্গে কোনো রকম সহযোগিতা করা উচিত নয়। অর্থাৎ পাঞ্জাব রং বা পাঞ্জাবের যে কার্যকলাপ সেটাকে কোনো রকম ভাবে মেনে নেওয়া যায় না, এবং যদি তাই হয়ে থাকে এবং আমরা যদি ভারতীয় এক জাতি হিসেবে মনে করি, তাহলে এই সরকারকে সব রকম বিরোধিতার মাধ্যমে কোনো রকম সহযোগিতা না করে এই সরকারের উৎখাত জরুরি, যা আমরা দেখতে পাই। তবে এটা উল্লেখ করা প্রয়োজন, কলকাতা কংগ্রেসে 1920 খ্রিস্টাব্দে কংগ্রেসের অধিবেশনে অসহযোগ প্রস্তাব গৃহীত হয়েছিল ঠিকই, কিন্তু অসহযোগ প্রস্তাব গৃহীত হওয়ার আগেই চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর বা লালা রাজপথ রায় এই অসহযোগ আন্দোলন কিন্তু সমর্থন করেননি। কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে মারোয়ারি থেকে শুরু করে ব্যবসায়ী শ্রেণীরা সমর্থন জানিয়েছিল এবং গান্ধীজি জয়লাভ করেছিলেন। ঠিক এই কারণে গান্ধীজির অহিংসা প্রস্তাব গৃহীত হয়েছিল। এবং সব থেকে বড় কথা, রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এই বয়কটের বিরোধী ছিলেন। এবং আমরা জানি যে এই বিপিন পাল বা জিন্নাহ এই আন্দোলন সমর্থন না করলেও কিন্তু গান্ধী বিপুল ভোটে জয়লাভ করেছিলেন, যা আমরা দেখতে পাই মারোয়ারি আর হিন্দুস্তানি ব্যবসায়ীদের সমর্থন। মুসলমানরাও অবশ্য সমর্থন করেছিলেন, কারণ যেহেতু গান্ধীজি খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন তাই মুসলিমরাও কিন্তু সমর্থন করেছিলেন। ডিসেম্বরে কিন্তু নাগপুর অধিবেশনে অসহযোগ প্রস্তাব গৃহীত হলো, কংগ্রেসে গান্ধীর অবিসংবাদিত নেতৃত্ব প্রতিষ্ঠিত হলো, গান্ধীজিকে রাজনীতির পাদপ্রদীপে নিয়ে এলো। অ্যাকচুয়ালি যদিও কংগ্রেসের সকল নেতৃত্ব গান্ধীজির অসহযোগ আন্দোলনকে সমর্থন করেনি, বয়কট আন্দোলনকে সমর্থন করেনি, তথাপি গান্ধীজির অসহযোগ প্রস্তাব গৃহীত হয়েছিল এবং নাগপুর অধিবেশনে ডিসেম্বরে গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রস্তাব বাস্তবায়িত হয়েছিল। প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম অফ নন কোঅপারেশন মুভমেন্ট বাই গান্ধীজি, the story of my experiment with truth
mentioned that three issues, the Punjab wrong, the Khilafat wrong and Swaraj. এবং গান্ধীজি তার দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথে দেখানোর চেষ্টা করেছেন তিনটে প্রধান ইস্যুকে। পাঞ্জাব রং বলতে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকে বোঝাচ্ছেন, আর খিলাফত রং বলতে খিলাফতের যে হিতমর্যাদা পুনরুদ্ধারের কথা বলা হচ্ছে, খিলাফতের যে খলিফার যে সম্মান এবং মর্যাদা এবং সার্বভৌমত্বকে খর্ব করা হয়েছিল, সেটা হচ্ছে খিলাফত রং, যা খিলাফত সমস্যা এবং সমাধান করা একটা লক্ষ্য, এবং স্বরাজ অর্থাৎ স্বরাজ প্রতিষ্ঠা করা। স্বরাজের অর্থ নিয়ে অবশ্য সাধারণ মানুষের মধ্যে বা কংগ্রেসের নেতাদের মধ্যে কিন্তু কোনো স্পষ্ট ধারণা ছিল না, কারণ স্বরাজ সম্বন্ধে গান্ধীজি কিছু সেভাবে সুনির্দিষ্ট কিছু উল্লেখ করেননি। কিন্তু তিনি একথা বলেছিলেন, যদি অহিংস অসহযোগ সঠিকভাবে পালন করা যায় তাহলে 1 বছরের মধ্যে স্বরাজ লাভ সম্ভব। এই স্বরাজ চিন্তা ভাবনা বা স্বরাজ লাভ, স্বরাজ বলতে স্বাধীনতা বা স্বরাজ্য প্রতিষ্ঠা কিনা, তা বিশদ আলোচনার প্রয়োজন, সেটা পরে আলোচিত হবে। ক্যালকাটা সেশন 1920 কংগ্রেস অ্যাডপ্টেড দ্য রেজলিউশন অফ নন কোঅপারেশন মুভমেন্ট। 1920 খ্রিস্টাব্দে কংগ্রেস অধিবেশনে এই অসহযোগ প্রস্তাব গৃহীত হয়েছিল। শাহিদ আমিন মেনশন দ্যাট দ্য টার্ম অসহযোগ, দ্য নন কোঅপারেশন প্রোগ্রাম ইনভলভড এ বয়কট অফ দ্য কমোডিটিজ অ্যান্ড ইনস্টিটিউশন through which England was able to rule India with the help of Indians. শাহিদ আমিন দেখানোর চেষ্টা করেছেন যে অসহযোগ যে টার্মটা এবং এই যে দ্য নন কোঅপারেশন প্রোগ্রাম বা অসহযোগ যে কর্মসূচি, সেটা বয়কটের সাথে কি বয়কট না, দ্রব্য সামগ্রী এবং প্রতিষ্ঠান যেগুলো ইংল্যান্ডের দ্বারা পরিচালিত হয়েছিল ভারতে এবং ভারতীয়দের সাহায্যে, সেগুলোকে বয়কট করা। অর্থাৎ এই অসহযোগের যে প্ল্যান এবং প্রোগ্রাম হয়েছিল, এবং গান্ধীজি যা বলেছিলেন, তিনটে প্রধান ইস্যু, পাঞ্জাব ইস্যু, খিলাফত ইস্যু এবং স্বরাজ, যা ক্যালকাটা অধিবেশনে গৃহীত হয়েছিল। এবং শহীদ আমিন যা দেখানোর চেষ্টা করেছেন যে অসহযোগ বা নন কোঅপারেশন বলতে সব ধরনের বয়কট, কোথায় না ব্রিটিশ দ্রব্য এবং ব্রিটিশ প্রতিষ্ঠান যা ভারতীয়দের দ্বারা পরিচালিত হয়, সেগুলোকে সব রকম ভাবে অসহযোগিতা করা বা বয়কট করা, যা এই অসহযোগ আন্দোলনের প্ল্যান এবং প্রোগ্রামে কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ অসহযোগ আন্দোলনের কিন্তু আমরা এই তিনটে লক্ষ্য আমরা দেখতে পাই, সেটা হচ্ছে পাঞ্জাব অন্যায়ের প্রতিকার, খিলাফত সমস্যার সমাধান, 1 বছরের মধ্যে স্বরাজ। স্বরাজের প্রশ্নে একমত না হলেও গান্ধী বিশ্বাস করতেন তার নির্দেশ পথে অহিংসা অসহযোগ অনুসরণ করা হলে 1 বছরের মধ্যে স্বরাজ লাভ সম্ভব। এই অসহযোগ আন্দোলনের আমরা যে কর্মসূচি, তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারি খেতাব ও সম্মানসূচক উপাধি বর্জন, আর সরকার অনুমোদিত স্কুল কলেজ বর্জন ও বয়কট, বিচারালয় বর্জন, বিদেশি বস্ত্র বর্জন। অর্থাৎ এই প্ল্যান অ্যান্ড প্রোগ্রামের মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি তা হলো বয়কট এবং স্বদেশী আন্দোলন। এই বয়কট স্বদেশী আন্দোলনের মধ্যে আমরা 4টে প্রধান যে কর্মসূচি, সেগুলোকে কিন্তু আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। ইন রেকমেন্ডেড দ্য রিনাউন্সিয়েশন অফ গভর্নমেন্ট টাইটেলস, boycotting of the legislature, law courts, government education and institution, and foreign goods. Great emphasis was laid on the promotion of Swadeshi goods by means of reviving handspring in every home, the attainment of Swaraj. অর্থাৎ এই বয়কট এবং স্বদেশী আন্দোলনে বা অসহযোগ আন্দোলনে বয়কট স্বদেশীকে প্রধান হাতিয়ার হিসেবে লক্ষ্য করা যাচ্ছে। যেখানে আমরা বয়কট করতে চাচ্ছি সেখানে সরকারের দেওয়া উপাধি, সরকারের দেওয়া অনুমোদিত স্কুল কলেজ এবং বিচারালয় বর্জন এবং পরিষদ বর্জন এবং বিদেশি যে দ্রব্য বা গুডস বা পণ্য সামগ্রী, সেগুলো বর্জন বা বয়কট। আর যেটা সব থেকে স্বদেশীর কথা বলা হচ্ছে বা গঠনমূলক স্বদেশীর ক্ষেত্রে বা গঠনমূলক কর্মসূচি হিসেবে বলা হচ্ছে স্বদেশী চিন্তা ভাবনা, সেক্ষেত্রে স্বদেশী দ্রব্যের উৎপাদন, যেটা বিশেষ করে হ্যান্ডস্প্রিং বা হস্তশিল্পের রিভাইভিংকে বা হস্তশিল্পের পুনরুজ্জীবনকে প্রত্যেকটা বাড়িতে উদ্বোধিত করা, যেন এই স্বদেশী আন্দোলনের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। অর্থাৎ বিদেশি দ্রব্য, বিদেশি স্কুল, বিদেশি অফিস আদালত, কোর্ট বয়কটের সাথে সাথে বিদেশি পণ্য বর্জনের সাথে সাথে দেশীয় পণ্য সামগ্রী বা হ্যান্ডস্প্রিং এর প্রতি ঘরে ঘরে উৎপাদন বা চরকার উৎপাদন
প্রতিষ্ঠিত করা যেন গঠনমূলক কর্মসূচি হিসেবে লক্ষ্য করা গেল। শুধু তাই নয়, স্কুল, কলেজ, অফিস, আদালত প্রতিষ্ঠা করাও যেন গঠনমূলক স্বদেশীর ক্ষেত্রে লক্ষ্য করা গেল অসহযোগ আন্দোলনে, যা আমরা দেখতে পাই। এবং সর্বশেষ চূড়ান্ত যে লক্ষ্য হলো সেটা হচ্ছে স্বরাজ লাভ, অর্থাৎ গান্ধীজি পরিচালিত অহিংস অসহযোগ আন্দোলনের লক্ষ্য এবং কর্মসূচি এবং পদ্ধতি তার নির্দিষ্ট কর্মপদ্ধতি অনুযায়ী পরিচালিত হয়েছিল। এবং সেই মতো গান্ধীজি কিন্তু ভারতবর্ষের সর্বত্র অসহযোগ আন্দোলনের প্রচারে বেরিয়ে পড়েছিলেন এবং অসহযোগ আন্দোলনের সমর্থনে ভারতের সর্বত্র পরিভ্রমণ করেছিলেন। গান্ধীজি toured different parts of India. Shahid Amin, Gandhi as Mahatma in Subaltern Studies, mentioned that from Aligarh to Dibrugarh and then as far as Tineveli, he went from village to village, from town to town, sometimes speaking in temples and mosques. Wherever he went, he had to endure the tyranny of love. সাইদ আমিন দেখানোর চেষ্টা করেছেন যে ভারতবর্ষের সর্বত্র তিনি অসহযোগ আন্দোলনের সমর্থন আদায়ের জন্য ঘুরে বেরিয়েছিলেন। আলিগড় থেকে ডিব্রুগড় এবং তিনেভেলি পর্যন্ত তিনি গিয়েছিলেন, গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে, এবং কখনো তিনি মন্দিরে এবং মসজিদে কথা বলেছিলেন। যেখানেই তিনি গিয়েছিলেন সেখানেই তিনি অভূতপূর্ব ভালোবাসা এবং সাড়া পেয়েছিলেন, যা আমরা শাহিদ আমিনের গান্ধী অ্যাজ মহাত্মা ইন সাবালটার্ন স্টাডিতে দেখতে পাই। An unusual frenzy of burning foreign clothes overtook the country. An unusual frenzy of burning, মানে অভাবনীয়ভাবে বিদেশি যে বস্ত্রগুলো ভারতের সর্বত্র প্রায় পুড়িয়ে ফেলার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, যেটা বিদেশি দ্রব্য বা পণ্য বর্জন বা বয়কটের একটা জ্বলন্ত দৃষ্টান্ত হিসেবে আমরা দেখতে পাই। ভারতের সর্বত্র প্রায় হরতাল এবং ধর্মঘট পালিত হয়েছিল। এই ধর্মঘট এবং হরতাল বা অসহযোগ আন্দোলনে ছাত্র থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে সবাই অংশগ্রহণ করেছিল। স্টুডেন্ট বয়কট স্কুল অ্যান্ড কলেজ, অ্যান্ড লয়ার্স অ্যান্ড অফিসার্স গিভ আপ দেয়ার লুব্রিকেটিং জবস। ছাত্ররা স্কুল কলেজ বর্জন করেছিল, আইনজীবীরা তারা কোর্ট বর্জন করেছিল, এবং তারা তাদের চাকুরি, যে লোভনীয় চাকুরি, তাও বর্জন করেছিল। The peasants of Midnapur in Bengal, led by Birendranath Sasmal, organized a very effective no tax movement. বীরেন্দ্র শাসমলের নেতৃত্বে মেদিনীপুরে ট্যাক্স না দেওয়ার আন্দোলন কিন্তু চরম আকার ধারণ করেছিল এবং লক্ষ্য করা গিয়েছিল অসহযোগ আন্দোলনের সমর্থনে। টেনশন র্যান হাই ইন চম্পারণ অ্যান্ড মুজফ্ফরপুর ডিস্ট্রিক্ট অফ বিহার। বিহারের চম্পারণ এবং মুজফ্ফরপুরে কিন্তু অসহযোগ আন্দোলন চরম আকার ধারণ করেছিল। The Tana Bhagat sect of Chotanagpur tribals boycotted liquid. Tana Bhagat secte ছোটনাগপুরে ট্রাইবালরা, উপজাতিরা তারা কিন্তু মদ না গ্রহণ করা আন্দোলন ডাক দিয়েছিল বা মদ বয়কট করার আন্দোলন ডাক দিয়েছিল। The United Provinces became one of the strongest center of the non-cooperation movement. সংযুক্ত প্রদেশ এই নন কোঅপারেশন আন্দোলনের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল এবং দেখা গিয়েছিল যে গঠনমূলক কর্মসূচি হিসেবে স্কুল, কলেজ, আদালত বয়কটের পরিপূরক হিসেবে জাতীয় বিদ্যালয় ও সালিসি ব্যবস্থার কথা হলো। তাছাড়া চরক্কা কাটা, পঞ্চায়েত, অস্পৃশ্যতা দূরীকরণ, হিন্দু মুসলিম সম্প্রীতি ও সর্বোপরি অহিংসার উপর জোর দেওয়া হলো। আন্দোলন পরিচালনার অর্থের প্রয়োজনে 1 কোটি টাকার তিলক স্বরাজ ভান্ডার করা হলো। 1 কোটি সদস্যের স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলা হলো। অসহযোগ সত্যাগ্রহ ব্যর্থ হলে আইন অমান্য ও বয়কটের অস্ত্র প্রয়োগ করা হবে বলে ঠিক হয়। কংগ্রেসের সংগঠনকে নতুন করে কিন্তু গড়ে তোলা হলো এবং কংগ্রেসের দৈনন্দিন কার্যকলাপ পরিচালনার জন্য 15 জন সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হলো। গ্রাম মহল্লা কমিটি গঠনের উপর জোর দেওয়া হলো। গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের চরিত্র বদলে গেল। ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, হিন্দু মুসলমান সবাই মিলিত হলো এক পতাকা তলে। প্রকৃতপক্ষে চিত্তরঞ্জন দাস কাউন্সিল বয়কটের বিপক্ষে ছিলেন। লালা লাজপত রায় স্কুল কলেজ বয়কটের নীতির সমর্থন করেননি। সুরেন্দ্রনাথ অসহযোগ সমর্থন করেননি। মডার্ন রিভিউ পত্রিকা সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু স্কুল কলেজ বয়কট সমর্থন করেননি। চরকার উপর অতিরিক্ত গুরুত্ব রবীন্দ্রনাথের মনোভূত হয়নি। আশুতোষ সুরেন্দ্রনাথ শিক্ষা বয়কট সমর্থন করেননি। রোমারোলা অবশ্য গান্ধীকে সমর্থন করেছিলেন। শরৎচন্দ্র স্বরাজ সম্পর্কে কিন্তু আশাবাদী ছিলেন। 1920 খ্রিস্টাব্দের ডিসেম্বর নাগপুর অধিবেশনে আমি আগেই উল্লেখ করেছি অসহযোগ অনুমোদন করেছে। জুদিত ব্রাউন বলেন,
যে হোম রুল আন্দোলনের চেয়েও গান্ধীর আহ্বান মানুষের মধ্যে বেশি সাড়া দিয়েছিল। গুজরাট, সিন্ধু, আহমেদাবাদ, খেদা, করাচি, কয়েকটি শহরে সম্পূর্ণ হরতাল ও ধর্মঘট হয়েছিল। পাঞ্জাবের লাহোর, অমৃতসর, লুধিয়ানা, মুলতান প্রভৃতি শহরে হরতাল পালিত হয়। অসহযোগ আন্দোলনের দুটি দিক, একটা বয়কট স্বদেশী, যেটা আমি আগেই বলেছি। এই বয়কট স্বদেশীর মধ্যে শিক্ষা বয়কট, বিশেষ করে স্কুল কলেজের ছাত্ররা, প্রায় 90,000 ছাত্র স্কুল কলেজ ত্যাগ করেছিল এবং গঠনমূলক স্বদেশী হিসেবে 800-র বেশি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। সিআর দাস বলেন, এডুকেশন ক্যান ওয়েট, স্বরাজ ক্যান নট। বোম্বাই, যুক্তপ্রদেশ, বিহার, উড়িষ্যা, আসামে শিক্ষা বয়কট ছড়িয়ে পড়েছিল। লালা লাজপত রায়ের নেতৃত্বে পাঞ্জাবে শিক্ষা বয়কট ছড়িয়ে পড়েছিল। দক্ষিণ ভারতে এই আন্দোলন খুব একটা কিন্তু সাড়া পড়েনি। সরকারি আদালত বয়কট সফল হয়েছিল। 1923-এর মার্চে 180 জনের মতো আইনজীবী পদত্যাগ করেছিলেন। চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরু, জয়কার, সৈফুদ্দিন কিচলু, বল্লভভাই প্যাটেল, সি রাজাগোপালাচারী বয়কট কর্মসূচির মধ্যে স্বদেশী বস্ত্র বয়কট কিন্তু সফল হয়েছিল। বিদেশি কাপড় পোড়ানো হয়, পিকেটিং করা হয়। বিদেশি কাপড় আমদানির পরিমাণ 1920 থেকে 21 সালে 102 কোটি টাকা থেকে কমে 1921 থেকে 22-এ তা 57 কোটি টাকায় দাঁড়িয়েছিল। তবে এই কথা ঠিক, সবাই কিন্তু এই স্বদেশী বয়কট আন্দোলনকে সমর্থন না করলেও ছাত্র এবং শিক্ষকরা বা আইনজীবীরা যে সমর্থন করেছিল সে নিয়ে কোনো সন্দেহ নেই। তারা 90,000-এর মতো ছাত্র স্কুল কলেজ ত্যাগ করেছিল এবং স্বদেশীমূলক গঠনের কর্মসূচি হিসেবে, অসহযোগ আন্দোলনের অঙ্গ হিসেবে 800-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। শুধু তাই নয়, সালিসি ব্যবস্থা করা হয়েছিল, পঞ্চায়েত গঠন করা হয়েছিল এবং যাতে করে সাধারণ মানুষ তার ন্যায় বিচার পায় তার জন্য সালিসি আদালত গঠন করা হয়েছিল। এবং সব থেকে বড় কথা যে এমন কিছু মানুষ যারা কিন্তু এই গান্ধীজির অসহযোগ আন্দোলনকে সমর্থন করেনি, যেটা কিন্তু উল্লেখের দাবি রাখে। পুরুষোত্তম দাস, ঠাকুর দাস, যমুনা দাস, দ্বারকা দাস, ফিরোজ সেটনির মতো বড় ব্যবসায়ী ব্যবসার স্বার্থে বয়কটে সামিল হননি, যেটা অমলেশ ত্রিপাঠী তার গ্রন্থে দেখানোর চেষ্টা করেছেন। স্বরাজের জন্য স্বেচ্ছায় ত্যাগবরণের চেয়েও বড় হয়ে উঠেছিল লাভ লোকসানের হিসাব। আসলে সংঘবদ্ধ লোভের সম্মুখে আদর্শবাদ অসহায় বোধ করেছিল। মারোয়ারি 1 বছরের পরেই আমদানি শুরু করে। অর্থাৎ স্বদেশী বয়কট আন্দোলন সবাই যে সমর্থন করেছিল তা নয়, কিন্তু এটাও সত্যি ভারতবর্ষের বৃহত্তর অংশ, কৃষক থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, ছাত্র থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে, আইনজীবী থেকে শুরু করে সবাই কিন্তু অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। শ্রমিকরা বিভিন্ন কলকারখানায় ধর্মঘট শুরু করেছিল। 80-টিরও বেশি প্রায় ধর্মঘট হয়েছিল, সার্বিক ধর্মঘট। শ্রমিকরা তাদের ট্রেড ইউনিয়ন আন্দোলনের মাধ্যমে অসহযোগ আন্দোলনকে সমর্থন জানিয়েছিল। শ্রমিকরা তাদের দাবি দেওয়া আন্দোলনের আদায়ের হাতিয়ার হিসাবে অসহযোগ আন্দোলনকে সমর্থন করেছিল। স্বাভাবিক কারণে অসহযোগ আন্দোলনে শ্রমিক, কৃষক, কিষাণ সভা থেকে শুরু করে সবাই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, যা কিন্তু উল্লেখের দাবি রাখে। অর্থাৎ অসহযোগ আন্দোলনে কর্মসূচি স্বদেশী বয়কট সার্বিকভাবে কার্যকারী করার জন্য ভারতবর্ষের প্রায় সর্বত্র, শহর থেকে গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছিল এই আন্দোলন। হরতাল থেকে শুরু করে ধর্মঘট, বিদেশি দ্রব্য বর্জন এবং বয়কট, বিলেতি মদ বিক্রি নিষিদ্ধকরণ এবং মদ গ্রহণ না করা, এগুলো কিন্তু একটা আন্দোলনের অঙ্গ হিসেবে সর্বত্র লক্ষ্য করা গিয়েছিল। দ্য পিজেন্ট রিভোল্ট ইন আওধ culminated in widespread agrarian riots in রায়বেরিলি, প্রতাপগড়, ফৈজাবাদ এন্ড সুলতানপুর। কৃষকদের আন্দোলন অযোধ্যাতে সব থেকে চরম আকার ধারণ করেছিল এবং সেখান থেকে এই বিক্ষোভ বা বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল রায়বেরিলি, প্রতাপগড়, ফৈজাবাদ এবং সুলতানপুরে। টি গার্ডেন অফ আসাম ওয়ার লার্জলি এফেক্টেড বাই দ্য মুভমেন্ট। এই আন্দোলন আসামের চা বাগানকে গভীরভাবে প্রভাবিত করেছিল। চা শ্রমিকরা সক্রিয়ভাবে অসহযোগ আন্দোলনকে সমর্থন জানিয়েছিল, তারা ধর্মঘটে সামিল হয়েছিল। নন কোঅপারেশন অ্যাটেন্ড এ গ্রেট স্ট্রেংথ ইন দ্য অন্ধ্র ডেল্টা। অন্ধ্রপ্রদেশের এই আন্দোলন অনেক বেশি শক্তিশালী হয়েছিল। উইথ আউটস্ট্যান্ডিং লিডার্স লাইক কোনাথ বেনাক্কাপারিয়া, টি প্রকাশম অ্যান্ড পত্তবী সীতারামাইয়া। অর্থাৎ কোনাথ বেনাক্কাপারাইয়া এবং টি প্রকাশম এবং পত্তবী সীতারামাইয়ের নেতৃত্বে অন্ধ্রে উপকূলবর্তী অঞ্চলে নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন চরম আকার ধারণ করেছিল, যা উল্লেখের দাবি রাখে। এবং এই আন্দোলনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কৃষক থেকে শুরু করে শ্রমিক যারা সক্রিয় অংশগ্রহণ করেছিল, অযোধ্যাতে চরম আকার ধারণ করেছিল, যা থেকে রায়বেরিলি, প্রতাপগড়, ফৈজাবাদ, সুলতানপুরে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। এবং আসামের চা শ্রমিকরা গভীরভাবে প্রভাবিত হয়েছিল অসহযোগ আন্দোলনের দ্বারা। অন্ধ্রের উপকূলবর্তী অঞ্চলে ভেঙ্কারাপ্পাইয়া এবং টি প্রকাশম এবং পট্টবী সীতারামাইয়ের নেতৃত্বে অসহযোগ আন্দোলন চরম আকার ধারণ করেছিল। আন্দোলন যখন সর্বত্র চরম আকার ধারণ করেছিল, সর্ববৃহৎ সর্বভারতীয় গণ আন্দোলনে পরিণত হয়েছিল।
ঠিক সেই রকম, অর্থাৎ অসহযোগ আন্দোলনে কিন্তু আস্তে আস্তে সহিংস হয়ে উঠেছিল, অর্থাৎ অহিংস অসহযোগ আন্দোলন কিন্তু সহিংস হয়ে উঠেছিল। কোথাও কোথাও বেরেলি থেকে শুরু করে অযোধ্যা বেশ কিছু জায়গায়, এবং সব থেকে বড় কথা বারদৌলি যে সত্যাগ্রহ চলছিল সেখানে কিন্তু অসহযোগ আন্দোলন চরম আকার ধারণ করেছিল, হিংস্রতার রূপ নিয়েছিল এবং পুলিশের সাথে খণ্ডযুদ্ধ পর্যন্ত হয়েছিল। কিন্তু যে চরম হিংস্রতার আশ্রয় নিয়েছিল অসহযোগ আন্দোলন, এটা চৌরি চৌরা ইনসিডেন্ট, যার পরিণতি হিসাবে কিন্তু অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন গান্ধীজি। Chauri Chaura incident before the movement was launched, mob violence at Chauri Chaura village in Gorakhpur district of UP took place on 4th February 1922. 4ই ফেব্রুয়ারি 4th ফেব্রুয়ারি 1922 খ্রিস্টাব্দে চৌরি চৌরাতে এই চরম আকার ধারণ করেছিল এই অসহযোগ আন্দোলন। 22 policemen were killed, including the young son of a sub inspector of police. এই 22 জন পুলিশকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল, যার মধ্যে সাব ইন্সপেক্টর অফ পুলিশের ছেলেও ছিলেন। দিস ওয়াজ ফলোড বাই মোর মব ভায়োলেন্স অ্যাট বেরিলি। বেরিলিতে জনগণের আন্দোলন বা জনরোষ চরম আকার ধারণ করেছিল। গান্ধী ভিউড দ্যাট ট্র্যাজেডি অ্যাজ এ রেড সিগন্যাল অ্যান্ড সাসপেন্ডেড দ্য নন কোঅপারেশন অন 12 ফেব্রুয়ারি 1922। গান্ধীজি দেখলেন যে চরম পরিণতি হিসাবে আন্দোলন সহিংস্র আকার ধারণ করেছে এবং চৌরি চৌরার ঘটনা, সহিংস্র ঘটনা এবং রায়বেরিলির গণ অভ্যুত্থান বা জনরোষ, যা থেকে অসহযোগ আন্দোলনকে রক্ষা করার জন্য এই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন। প্রকৃতপক্ষে অহিংস অসহযোগ যে হিংসার আশ্রয় নিচ্ছে তা বুঝে গান্ধীজি কিন্তু অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন। সিগনিফিকেন্স অফ নন কোঅপারেশন মুভমেন্ট এন্ডেড উইথ গান্ধীজির ক্রাইম হল্ট। গান্ধীজির একটা চরম সীমা বা মাত্রায় পৌঁছেছিল গান্ধীজির আন্দোলন। গান্ধীজির চিৎকার থেমে গিয়েছিল। দো ইট ফেল্ড টু অ্যাচিভ স্বরাজ, যদিও তা স্বরাজ লাভে ব্যর্থ হয়েছিল। ইট জেনারেটেড এ ফিলিং অফ ফ্রিডম অ্যামং দ্য মাসেস। জনগণের মধ্যে স্বাধীনতার একটা স্বাদ বা আস্বাদ বহন করছিল এই আন্দোলন। স্বরাজ ব্যর্থ হলেও জনগণের মধ্যে যেন স্বাধীনতার স্বাদ লক্ষ্য করা গিয়েছিল। লালা রাজপথ রায় সাজেস্ট ইন্ডিয়া ওয়াজ অ্যান অ্যাচিভমেন্ট ইউনিক ইন আওয়ার হিস্ট্রি, nay, even in the history of the world. It had raised the political consciousness of the country by one big leap. লালা রাজপথ রায় উল্লেখ করছেন যে ভারতের একটা চরম সীমায় পৌঁছে গিয়েছিল, চরম উন্নতি লাভ করেছিল। আর শুধুমাত্র ভারতের ক্ষেত্রে নয়, সমগ্র পৃথিবীর ইতিহাসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ লাভ বা প্রাপ্তি, যা উল্লেখের দাবি রাখে। It had raised the political consciousness of the country by one big leap. এক লাফে জনসাধারণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বহুগুণ বৃদ্ধি পেয়েছিল, যা ছিল অসহযোগ আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য, যা আমরা দেখতে পাই। ফর দ্য ফার্স্ট টাইম দ্য কংগ্রেস, freed from the dominant middle class, turned to the masses as a seat anchor of their program. এই প্রথম কংগ্রেস উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর হাত থেকে বেরিয়ে সাধারণের আশ্রয়স্থল হিসেবে কাজ করছিল। অর্থাৎ এতদিন পর্যন্ত যে কংগ্রেসের নেতৃত্বে উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর প্রাধান্য ছিল, তা যেন এই আন্দোলনের মাধ্যমে বা এই প্রোগ্রামের মাধ্যমে সাধারণের কার্যকলাপে পরিণত হয়েছিল বা সাধারণের আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। অর্থাৎ অসহযোগ আন্দোলন কংগ্রেসের যে যে এলিটিস্ট যে ধারণা, সেটা যেন মাসেসে রূপান্তরিত হয়েছিল। অর্থাৎ যে বুর্জোয়া চরিত্র ছিল তা থেকে সাধারণের চরিত্রে নেমে এসেছিল, যা এই অসহযোগ আন্দোলনের গুরুত্বপূর্ণ দিক। দ্য মুভমেন্ট অলসো কন্ট্রিবিউটেড টু অ্যান অ্যাওয়েকেনিং অফ দ্য মাসেস টু ইকোনমিক প্রবলেমস। এই আন্দোলন অবশ্যই জনসাধারণের আর্থিক দুর্গতি সম্বন্ধে সচেতন করে তুলেছিল, বা অসহযোগ আন্দোলন সাধারণের অর্থনৈতিক চিন্তা বা চেতনাকে প্রভাবিত করেছিল, যা আমরা এই গান্ধীজি পরিচালিত অসহযোগ আন্দোলনে দেখতে পাই। ভিলেজার্স বিগান টু ফিল দ্য স্বরাজ ওয়াজ দ্য সোভারেন রিমেডি ফর দেয়ার ইলস। বলছে তাদের ক্ষতর একমাত্র ঔষধি হচ্ছে স্বরাজ বা স্বাধীনতা লাভ, যা এই গ্রামের মানুষরা বুঝেছিল। অ্যান্ড ইনক্রিজিং অ্যাওয়ারনেস অফ সোশ্যাল এভিলস লাইক আনটাচেবিলিটি অ্যান্ড ড্রিঙ্কিং অ্যান্ড দ্য ইম্পর্টেন্ট অফ খাদি। সাধারণ মানুষের মধ্যে একটা সামাজিক সচেতনতা লক্ষ্য করা গিয়েছিল, যেমন সামাজিক ব্যাধি হিসেবে অস্পৃশ্যতা এবং মদ্যপান নিষিদ্ধ হয়েছিল,
এবং খাদির গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল। ঘরে ঘরে চরকার গান শোনা গিয়েছিল, যা গান্ধীজির চরকা আন্দোলনের আরেকটা দিক। কারণ গান্ধীজির স্বদেশী বা গঠনমূলক চিন্তাভাবনার মধ্যে চরকা একটা গুরুত্বপূর্ণ দিক ছিল। কারণ খাদি উৎপাদন চরকার মাধ্যমেই সম্ভব, যেগুলো হ্যান্ডমেড অফ দ্য ভিলেজার্স, যেগুলো গ্রামের মানুষদের মধ্যে হাতে তৈরি বা হস্তশিল্পের তৈরি উৎপাদন খাদি, যা চরকার আন্দোলনের মধ্যে উল্লেখিত হয়েছে গান্ধীজির চিন্তাভাবনায় বা স্বরাজ চিন্তাভাবনায়। এবং পঞ্চায়েতকে কার্যকারী করার ক্ষেত্রে বা গ্রামীণ অর্থনৈতিক বিকাশ ঘটানোর জন্য এই খাদি আন্দোলন বা চরকার আন্দোলন অসহযোগ আন্দোলনের বড় প্রাপ্তি হিসেবে আমরা লক্ষ্য করে থাকি। এবং সব থেকে বড় কথা, মুসলিম পার্টিসিপেশন গেভ দ্য মুভমেন্ট ইটস ট্রুলি মাস ক্যারেক্টার ইন মেনি এরিয়াস। মুসলিম পার্টিসিপেশন গেভ দ্য মুভমেন্ট ইজ ট্রুলি মাস ক্যারেক্টার ইন মেনি এরিয়াস। বহু জায়গায় মুসলিমদের অংশগ্রহণ এই আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করেছিল বা সর্বভারতীয় চরিত্র দান করেছিল, যা অসহযোগ আন্দোলনের বড় প্রাপ্তি বা অসহযোগ আন্দোলনের গুরুত্ব হিসেবে উল্লেখ করা যেতে পারে। অর্থাৎ অসহযোগ আন্দোলন গান্ধীজি পরিচালিত সর্ববৃহৎ গণ আন্দোলন, যা আমরা লক্ষ্য করি। যুদীপ বাবু দেখিয়েছেন যে গান্ধীজির সর্বভারতীয় চরিত্র বা সর্বভারতীয় নেতৃত্ব প্রতিষ্ঠা হয়েছিল অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে। অর্থাৎ সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে শুধু নয়, কংগ্রেসের নেতা হিসেবে বা কংগ্রেসের নেতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে গান্ধীজির অভ্যুত্থান এই অসহযোগ আন্দোলনের মাধ্যমে অবিসংবাদিত হয়েছিল। কারণ গান্ধীজি ছাড়া এই সময় কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য নেতৃত্বের অভাব ছিল এবং গান্ধীজি সেই অভাব পূরণ করেছিলেন এই অসহযোগ আন্দোলনে এবং কর্মসূচির মাধ্যমে। গান্ধীজি জনগণের আস্থাভাজন হয়েছিলেন। শুধু তাই নয়, গান্ধীজিকে সর্বতভাবে সহযোগিতা ও সমর্থন করেছিলেন সাধারণ মানুষ। তাই এই অসহযোগ আন্দোলন সর্বভারতীয় গান্ধীজি পরিচালিত গণ আন্দোলন হিসেবে উল্লেখের দাবি রাখি। যদিও এই আন্দোলনের অনেক সীমাবদ্ধতা আছে। এই আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল, কেন আন্দোলন গান্ধীজি প্রত্যাহার করেছিলেন, গান্ধীজির আন্দোলন প্রত্যাহারের যৌক্তিকতা ছিল কিনা, তা নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। অর্থাৎ গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহার যুক্তিসঙ্গত ছিল কিনা বা এই আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল, আমি পরবর্তী ক্লাসে তোমাদের কাছে উপস্থাপিত করব। আজকে এই পর্যন্ত থাক। ভালো থেকো। থ্যাংকস টু অল। সাবস্ক্রাইব করতে, লাইক করতে, কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো। আবার দেখা হবে আগামী ক্লাসে।